কৃষ্ণনগর দক্ষিণের এই পূর্ণভূমি থেকে আজকে আমার এই প্রথম ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক মঞ্চে যাত্রা বলা যেতে পারে শুরু হচ্ছে। এবং কেন আজকে আমি এখানে এত এই ধুলো রোদ এই ভর দুপুরে সবকিছু তো একটা না করে উপেক্ষা করে ছুটে এলাম, তার কারণটা একটাই, সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে এই বছরটা 2026-এর বিধানসভা নির্বাচনটা শুধুমাত্র একটি নির্বাচন নয়, এই নির্বাচনটি বাংলার বাঙালির আত্মসম্মান আত্মমর্যাদা রক্ষার লড়াই। সেই লড়াইয়ে আমার মনে হয় প্রতিটা বাঙালির সামিল হওয়া দরকার। তাপস চ্যাটার্জিকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেকদিন ধরে ওনার অনেক অনুষ্ঠানে এসেছি, আমি দেখেছি উনি নিজে হাতে করে কতটা কাজ করেছেন এই অঞ্চলে, রাজারহাট নিউটাউন অঞ্চলে, এবং কতটা একজন আন্তরিক একজন মানুষ। তো তার সমর্থনে এসে কথা বলতে, এবং সব থেকে বড় কথা যে বিরাট হেনস্থা যজ্ঞের মধ্যে দিয়ে বাঙালিকে নিয়ে যাওয়া হয়েছে গত 6 মাস ধরে, তার বিরুদ্ধে কথা বলতে এবং তাপসদার পক্ষে কথা বলতে আমার কোথাও দ্বিধাবোধ হয়নি, বরং এটাকে আমি সৌভাগ্য বলে মনে করেছি। প্রচারের শেষ লগ্নে আজকে শেষ প্রচার। সমস্ত প্রার্থীকে দল মত নির্বিশেষে অনেক অনেক শুভেচ্ছা আগামী 29 তারিখের জন্য। আমি রুদ্র আমি 25 বছরের বন্ধু। রুদ্র আর আমার মধ্যে এই 25 বছরের বন্ধুত্বের মধ্যে যত না বেশি বন্ধুত্ব হয়েছে তার থেকে বেশি মতপার্থক্য হয়েছে। সেই মতপার্থক্য কখনো আভ্যন্তরীণ নিজেদের মধ্যে হয়েছে, কখনো রাজনৈতিকও হয়েছে। কিন্তু আমরা এই বন্ধুত্বটার মধ্যে কখনো রাজনীতিটাকে আসতে দিই হতে হবে। হ্যাঁ, এই যে হারুদা একটু আগে বলছিল যে 2011-এর আগে আমরা অনেক আনন্দ নিয়ে কাজ করতাম, আমি স্বীকার করি। তার কারণ এই পরিবেশটা আমাদের ফিরিয়ে আনতে হবে। যে পরিবেশে এখানে যারা আমরা আছি, কেউ এখানে জয় বাংলা বলবেন, কেউ জয় শ্রীরাম বলবেন, কেউ বন্দে মাতরম বলবেন, কেউ লাল শ্রীরাম বলবেন, সেটা ম্যাটার করার কথা না। ম্যাটার করার কথা যে আমরা এই ইন্ডাস্ট্রিটা বেটারমেন্টের জন্য, ভালোর জন্য একসঙ্গে কাজ করছি, সকলে একটা জিনিস তৈরি করছি যেটা শিল্পসম্মত একটা কাজ হয়েছিল। যখন আমাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত আছেন, তারা যখন কাজ শুরু করতে গেছেন, এখানে জয়দীপদার সামনে বসে আছে, এখানে কৌশিক গঙ্গোপাধ্যায় নেই, তারা যখন কাজ শুরু করতে গেছেন তখন তাদের বলা হয়েছে, সৃজিত আছে, তাদেরকে বলা হয়েছে যে তাদের কাজের সঙ্গে অসহযোগিতা করতে বাধ্য করা হয়েছে। আমি বিশ্বাস করি যে বাধ্য করা হয়েছে অসহযোগিতা করতে। তারপর হ্যাঁ, আমি সকলের সামনে অনেক বাকিদের, জয়দীপদা বা সৃজিত বা রুজিত মুখার্জি বা সুজিত রায় বা বাকিদের আরো অনেকে ছিলেন, তাদের অনেক আগেই তাদেরকে সকলে জানেন, এটা লোকবার কিছু নেই, তাদের সকলকে অনেকেই বাধ্য হয়। প্রত্যেকেই আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে। আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আমার কোনো উপায় ছিল না। তাই বিগত দিন আমি একটাই অনুরোধ করবো সকলের কাছে, এবং যেহেতু রুদ্র এখন ওকে অভিনন্দন জানাই, ও বিধায়ক হয়েছে, এবং যে বা যারা দল মত নির্বিশেষে যারা এই জিনিসটা মানে ভার গ্রহণ করবেন, তারা যেন এনশিওর করেন যে যুক্তি হোক, তর্ক হোক, সামনে বসে কথা হোক, কিন্তু কাউকে যেন পাবলিক অ্যাপোলজি দিতে না হয় কোনো কারণে, কাউকে যেন বয়কট না করা হয়, কাউকে যেন কর্মহীন না করে দেওয়া হয়। নমস্কার বন্ধুরা, রাইজিং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। গত কদিন ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। দুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের সদ্য নবনির্বাচিত বিধায়ক হাওড়া শিবপুর থেকে রুদ্রনীল ঘোষ মহাশয় ওনার টালিগঞ্জের সমস্ত কলা কুশলীদের নিয়ে একটি সভায় বসেন, এবং সেখানে উনি জানতে চেষ্টা করেন যে সেখানে এই যে বিতাড়িত সরকার, গত 15 বছর ধরে যে বিতাড়িত তৃণমূল সরকার রাজ্য চালিয়ে এসেছে, সেই শাসনকালে সেখানে কি কি সমস্যা তৈরি হয়ে রয়েছে এবং কি কি অভাব অভিযোগ সেই সমস্ত কলা কুশলীদের মধ্যে বেড়ে উঠেছে বা তৈরি হয়েছে, সেইগুলোই তিনি কিন্তু জানতে চেয়েছেন এবং গভীরে গিয়ে তার সলিউশন করতে চেয়েছেন। আর ঠিক এই সভাতেই উনি তার পাশে নিয়ে বসেছিলেন আমাদের খুব নামজাদা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। আপনারা জানেন এই গত 15 বছরের যে তোলামূল সরকার চলে এসেছে, সেই তোলামূল সরকারের কিন্তু চাটুকার হিসেবে পরিচিত ছিলেন এই পরমব্রত চট্টোপাধ্যায়। শুধু চাটুকার নয়, গত 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছিল, সেই নির্বাচনের ফলাফল বেরোনোর পরেই একটি পোস্ট উনি করেন যে এবার কিন্তু রগরানী দিবস বলে এই দিনটিকে ঘোষণা করে দেওয়া হোক, এবং তার উত্তরে আরও এক চাটুকার স্বস্তিকা মুখার্জি, তিনি সেখানে কমেন্ট করেছিলেন যে হা 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 হা, হ্যাঁ হ্যাঁ হোক হোক। তো এই যে এই রকমের যারা পদলেহনকারী চটি চাটুকার এতদিন ধরে এই টালিগঞ্জ পাড়ায় যে তৈরি হয়ে এসেছে, শুধুমাত্র দেখুন 2011 সালের আগে কিন্তু টালিগঞ্জ পাড়া এরকম ছিল না।
তারা সবাই এরা কলাকুশলীরাই বলছিলেন, এবং যারা যারা যে সমস্ত আর্টিস্টদের আমরা দেখতে পাই আমাদের চোখের সামনে সবসময়, তারাই বলেন যে 2011-র আগে অবধি কিন্তু এই সমস্ত জিনিস একদমই সঠিক ছিল, কোনো সমস্যা ছিল না। 2011-র পর থেকেই যখনই এই তোলামূল সরকার, এই চোর সরকার এই রাজ্যের তখতে বসে, তারপরেই কিন্তু শুরু হয় এই ধরনের সমস্যা, এই ধরনের রাজনীতিবাজি এবং ব্যান সংস্কৃতি। এই ব্যান সংস্কৃতির কবলে পড়ে কিন্তু অনির্বাণ বা এরকম আরও বহু যারা ক্যামেরার সামনে আসেন না, পর্দার সামনে আসেন না, রুদ্রনীল নিজেই ব্যান সংস্কৃতির শিকার, বহু বছর তিনি কাজ পান না। শ্রীলেখা মিত্র আছেন যিনি বহু বছর যাকে কাজ দেওয়া হয় না, শুধুমাত্র তারা চাটুকারিতা করেননি বলে। আর এই ব্যান সংস্কৃতি কিন্তু এখন ঢুকে গিয়েছে একদম টালিগঞ্জ পাড়ার রক্তে, ধমনীতে, শিরায় শিরায়। আর এই জায়গা থেকেই উঠে এসেছে এই সমস্ত পরমব্রতর মতন পদলেহনকারী চাটুকার। আপনারা অনেক ভিডিও দেখেছেন, এই ভিডিও শুরুতেও আপনারা সেই ভিডিও দেখেছেন বেশ কিছু, যে পরমব্রত উনি বলছেন, খুব স্পন্টেনিয়াসলি বলছেন যে এই সরকার, এই বিজেপির বা বিজেপির যে সমস্ত বা বিরোধী শক্তি যে সমস্ত আছে, শুধুমাত্র বিজেপি নয়, বিরোধী শক্তি যারা আছে তাদেরকে কিন্তু একদম চেপে মেরে ফেলার মতন বক্তব্য তিনি কিন্তু, উস্কানিমূলক বক্তব্য কিন্তু তিনি রেখেছেন এই তোলামূল সরকারের বিভিন্ন নির্বাচনী সভা বা প্রচার সভা থেকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি আজকের যে সমস্ত এই যে ভিডিওটি দেখলেন, পরমব্রত যিনি বলছেন, ওনার বক্তব্যই কিন্তু দেখলেন যে ওর নিজের বাচ্চা, একেবারেই ছোট বাচ্চা, তারও দায়ে টেনে আনলেন। তিনি বললেন যে শুধুমাত্র তার যে বাচ্চা, সেই বাচ্চার মুখ চেয়ে তিনি এইসব কথাগুলো বলেছেন। আচ্ছা বলুন তো, 2021-এ পরমব্রতর এই সন্তান কোথায় ছিল? তখন তার কোন দায় ছিল এই বিরোধীদের বিপক্ষে এই সমস্ত উস্কানিমূলক মন্তব্যগুলো করার এবং এই তোলামূল সরকারের পদলেহন করার প্রয়োজনটা কী ছিল? উত্তর কিন্তু নেই, এবং উত্তর নেই এরকম আরও বহু বহু প্রশ্নের। দেখুন, এই তোলামূল সরকারের এই ব্যান সংস্কৃতিতে কিন্তু শুধুমাত্র রুদ্রনীল, শ্রীলেখা বা অনির্বাণ এরকম এরাই কজন ছিলেন না, আরও অনেক ছিলেন যারা, ওই যে বললাম যে যারা ক্যামেরার সামনে আসেন না। কই তারা তো পরমব্রতর মতন এভাবে পদলেহন করেননি। কই পরমব্রতর মতন তো তারা এভাবে তাদের বাচ্চাদের দোহাই দেননি, তাদেরও বাচ্চা ছিল না এমন নয়। তাহলে কি এমন ঘটনা ঘটলো যে শুধুমাত্র নিজের বাচ্চার মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে নাকি তিনি কম্প্রোমাইজ করেছেন এইভাবে, এবং অনেক অন্যায় তিনি দেখেও চুপ ছিলেন কেন? তাহলে কি বাকিরা দেখতে পাচ্ছেন? বাকিদের সামনেও তো রাস্তা খোলা ছিল এই কম্প্রোমাইজ করার, তারা তো করেননি। তাহলে এটা বুঝে নিতে হবে যে পরমব্রত কিন্তু কোনো চাপে পড়ে এই কম্প্রোমাইজ যে গেমটা খেলছেন, এই ভিকটিম কার্ডের গেমটা যে খেলছেন, এটা কিন্তু সত্যি নয়, এটা কোনোদিন সত্যি হতে পারে না, এবং তার প্রমাণ কিন্তু সামনে ঘুরে ঘুরে পড়ে আছে। আর সত্যি কথা বলতে কি, যেমন পরমব্রতর মতন এই পদলেহন করেননি, নিজের শিরদাঁড়াটা সোজা রেখে নিজের জায়গাটা কামড়ে পড়েছিলেন, এরকম মানুষ যেমন কম নেই, তেমনি পরমব্রতর মতন এমন গিরগিটিও কিন্তু কম নেই, যারা রং বদলু, যারা দল বদলু, যারা স্বার্থান্বেষী এবং স্বার্থের জন্যে তারা সমস্ত কিছু যে কোনো পর্যায়ে তারা নিচে নেমে যেতে পারেন। এবং এই ঘটনাই ঘটেছে আজকে এই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো লোক তারা কিন্তু এই ঘটনাটিই ঘটিয়েছেন। নির্লজ্জের মতন তারা আজকে ক্যামেরার সামনে এসে নিজেদের সেই আবার রং বদলাচ্ছেন, এক ফোঁটা কিন্তু তারা দেরি করছেন না। এবং আরও একটা প্রশ্ন কিন্তু এখান থেকে উঠেই আসছে। রুদ্রনীলবাবু, আপনাকে বলছি, আপনি বা আপনার দল যে বিষয়বস্তুকে সামনে রেখে, যে এজেন্ডাগুলোকে সামনে রেখে ক্ষমতায় এসেছেন, মানুষ কিন্তু আপনাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে ঠিক সেই এজেন্ডা এবং সেই পয়েন্টসগুলোর ওপর ভিত্তি করেই। এটা আপনারা জানেন, রন্ধ্রে রন্ধ্রে আপনারা জানেন। দয়া করে এমন কোনো কাজ করবেন না যাতে মানুষ আপনার পাশ থেকে সরে যায়। বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে, যেমন আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ মহাশয়, প্রত্যেকে কিন্তু এই একই বার্তা দিয়েছেন যে এই সময়, এই সুসময় যেন কোনো বেনো জল দলের মধ্যে ঢুকে না পড়ে। এটা কিন্তু ভীষণ ভীষণ কঠিনভাবে আমাদের দেখতে হবে এবং মেনে চলতে হবে। এই জন্য দলের দরজা কিন্তু এখন পুরোপুরি বন্ধ। আর ঠিক এই সময় রুদ্রনীলবাবু আপনি কি করলেন? ঠিক এই সময় আপনি ঠিক এই রকম একটা রং বদলু, দল বদলু, পদলেহনকারী, স্বার্থান্বেষী একজনকে আপনার পাশে বসিয়ে এই সভা করলেন। কি বার্তা দিলেন আপনি জনসাধারণকে? যে জনসাধারণের ভোটে জয়ী হয়ে আপনি এই ক্ষমতার অলিন্দে প্রবেশ করলেন,
সেই জনতাকে আপনি এই সভার মাধ্যমে কী বার্তা দিলেন? নিজের বন্ধুত্ব, ব্যক্তিগত সম্পর্ক সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু আপনার ব্যক্তিগত ইচ্ছাই আপনারা মেনটেন করবেন, কিন্তু এই রকমভাবে যেটা সমস্ত মানুষের সঙ্গে জড়িত, সেই জায়গাতে আপনি এইভাবে এদের মতন মানুষদের পাশে বসিয়ে কিভাবে এই সভাটা করলেন, এই প্রেস কনফারেন্সটা করলেন? এই প্রশ্ন থাকবে আপনার জন্য, এই প্রশ্ন থাকবে আপনাদের জন্য। বন্ধুরা, আজকে এই ছিল ভিডিও। আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। আমরা অবশ্যই আশা করে বসে থাকবো যে আপনাদের মতামতটা কি, সেই মতামত অনুযায়ী আমরা আবার আপনাদের রিভার্ট ব্যাক করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে।